আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় সম্পর্কিত অর্থাৎ একতরফা দাখিলা সম্পর্কিত সিলেট বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল একতরফা সম্পর্কিত ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করেছি, উপরে কিছু তথ্য দেওয়া আছে। আচ্ছা, এখানে একটি বিষয় বলে রাখি, এটা কিন্তু 1 তারিখের তথ্য, প্রারম্ভিক 1 তারিখের তথ্য। এই যে 1 জানুয়ারি 2018 সালের তথ্য। তার মানে কি, এদিকে দায় আছে, এদিকে সম্পদ আছে। সম্পদ সমূহ যোগ করে দায়গুলি বিয়োগ করে এখানে একটা মূলধন নামে একটা আইটেম আছে। তাহলে এই মূলধনটা কিন্তু প্রারম্ভিক মূলধন। ভালো করে লক্ষ্য করি, এই প্রারম্ভিক যে তথ্যগুলি দেওয়া আছে, সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্বা এইদিকে আছে। তো এই ক্ষেত্রে এই তথ্য হতে আমাদের গুরুত্বপূর্ণ একটা আইটেম পরবর্তীতে অঙ্কে কাজে লাগবে, সেটা হচ্ছে একটি মূলধন নামে একটা আইটেম আছে। এই মূলধনটা কিন্তু প্রারম্ভিক মূলধন। কারণ কি, এই যে 1 জানুয়ারি তারিখের উদ্বৃত্ত, এটি তো প্রারম্ভিক মূলধনটা পেলাম, তাই না? আচ্ছা, এবার ক নাম্বারে যে বলছে মূলধন ও উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো। তো মূলধনের সুদ যখন নির্ণয় করব, তখন এই যে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে এটির উপর পূর্ণ বছরের ধরবো। আর মালিক ব্যক্তিগত তহবিল থেকে 1 জুলাই তারিখে 1,20,000 টাকা নিয়ে একটি ডেলিভারি মেশিন ক্রয় করে। এই 1,20,000 কিন্তু অতিরিক্ত মূলধন, মালিক বাড়ি থেকে নিয়ে এসছে। এই 1,20,000 টাকার উপরে এই যে মূলধনের উপরে 5% সুদ ধরতে বলেছে। তা আমরা যখন ক নাম্বারের মূলধনের সুদ নির্ণয় করব, তখন এই প্রারম্ভিক মূলধনের উপরে পূর্ণ বছরের সুদ হবে। আর এই অতিরিক্ত মূলধনের উপরে 1 জুলাই যেহেতু বলেছে, তো জুলাই থেকে ডিসেম্বর 31 পর্যন্ত 6 মাস, 6 মাসের সুদ হবে। অতিরিক্ত মূলধনের উপর 6 মাস, প্রারম্ভিক মূলধনের উপরে পূর্ণ বছরে। আর উত্তোলনের সুদ ধরতে বলেছে নিজ প্রয়োজনে তিনি প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন করে। তো যাই হোক, আমরা এখন ক নাম্বারের সমাধান করব। ক নাম্বারের সমাধানের জন্য আমি এখানে এই যে মূলধনের সুদ, এই প্রারম্ভিক মূলধন কত ছিল মনে আছে? 7,20,000, আর অতিরিক্ত মূলধন 1,20,000। প্রারম্ভিক মূলধনের উপরে 5% সরাসরি ধরলাম, মানে কি পূর্ণ বছরের সুদ হলো। আর অতিরিক্ত মূলধনের উপরে 1,20,000 ইন্টু 5% ইন্টু 6/12 হাফ বছরের হবে। এই যে 1,20,000 ইন্টু 5% ইন্টু 6 মাসে, এই যে লক্ষ্য করি 1,20,000 ইন্টু 5% ইন্টু 6/12 6 মাসে সুদ হবে। তাহলে এটা হিসেব করে পাবো এই 3,000 টাকা। এই দুটো যোগ করে মূলধনের সুদ পেলাম, মূলধনের সুদ পেলাম। প্রারম্ভিক মূলধনের উপরে পূর্ণ বছরের, অতিরিক্ত মূলধনের উপরে হাফ বছরের সুদ ধরলাম। এবার এই উত্তোলনের সুদ প্রতি মাসের শেষে যদি বলা থাকে, তাহলে উত্তোলনের সুদ নির্ণয়ের নিয়ম হচ্ছে ওই যে মাসিক উত্তোলন, প্রতি মাসের শেষে যত টাকা করে উত্তোলন করেছে সেটা ইন্টু 5% ইন্টু 5.5। প্রতি মাসের শুরুতে বললে 6.5, প্রতি মাসের মাঝে বললে 6, আর প্রতি মাসের শেষে বললে 5.5। বিষয়টি মনে রাখবো। তাহলে এই যে এইভাবে আমি করে দিলাম, 3,000 টাকা করে প্রতি মাসে উত্তোলন করেছে, 3,000 ইন্টু 5% ইন্টু 5.5। 5.5 কেন? ওই প্রতি মাসের শেষে বললে 5.5, প্রতি মাসের মাঝে বললে এখানে 6 দিয়ে গুণ হবে, প্রতি মাসের শুরুতে বললে এখানে 6.5 দিয়ে গুণ হবে। খেয়াল রাখতে হবে, ইতিপূর্বে আলোচনা করেছি। ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা এখানে লিখবো। এটা হচ্ছে আমাদের মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ। আবার উদ্দীপকে ফিরে যাব। তো খ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নাম্বারে বলেছিল সমাপনী মূলধন 8,15,000 টাকা ধরে কারবারের নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে বলেছে 8,15,000 টাকা ধরে সমাপনী মূলধন। তা আমরা তো জানি যে এই একতরফা দাখিলা পদ্ধতিতে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করার জন্য প্রারম্ভিক মূলধনও লাগবে, সমাপনী মূলধনও লাগবে। তো প্রারম্ভিক মূলধন প্রশ্নে দেওয়া ছিল, এই যে ছকের মধ্যে যে মূলধনটা দেওয়া আছে এটা প্রারম্ভিক মূলধন, কারণ 1 জানুয়ারি তারিখের উদ্বৃত্ত এইটা। আর এইখানে যে মূলধনটা প্রশ্নে দেওয়া আছে এই সমাপনী মূলধন। তাহলে সমাপনী মূলধনও পেলাম, প্রারম্ভিক মূলধনও পেলাম। এইগুলোর সাথে আমরা যোগ বিয়োগ করে এই নিট লাভ পাবো। নিট লাভ করার জন্য আমরা একটা কাজ করি, এইটা এই পরের পেজে নিয়ে যাই। এই যে আমি নিয়ে এসে রাখলাম, সমন্বয়গুলো এখানে নিয়ে এসে রাখলাম। এইখানে আমি লাভ লোকসান বিবরণী প্রস্তুত করব।
প্রথমে লিখবো সমাপনী মূলধন, প্রশ্নে দেওয়া ছিল 8,15,000 টাকা। এটার সাথে উত্তোলন যোগ করব। উত্তোলন কোথায় আছে? এই যে মালিক নিজ প্রয়োজনে প্রতি মাসে 3,000 টাকা উত্তোলন করেছে, তো 3,000 গুণ 12 উত্তোলন হবে 36,000 টাকা, প্রতি মাসে 3,000, তাহলে এক বছরে 36,000 টাকা। এরপরে আরো লিখবো এই উত্তোলনের সুদ ক নাম্বারে বের করেছি, কত হয়েছিল? সম্ভবত 825 না কত যেন হয়েছিল, 825 টাকা। আর কিছু আছে আয়ের মধ্যে? বিনিয়োগের সুদ থাকলে এখানে আসতো, কিন্তু বিনিয়োগের সুদ তো দেখছি না। এবার আর কিছু নাই, এই তিনটা যোগ করে আমরা শেষের ঘরে লিখব। ভালো করে লক্ষ্য করি, সমাপনী মূলধন, উত্তোলন, উত্তোলনের সুদ, তিনটা যোগ করে এখানে লিখলাম। এখান থেকে বিয়োগ করব প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন এবং অন্যান্য খরচ সমূহ, ঋণের সুদ যা আছে সব খরচ সমূহ লিখব। তো লিখব বিয়োগ সমূহ। বিয়োগের মধ্যে প্রথমে লিখব এই প্রারম্ভিক মূলধন। আচ্ছা, প্রারম্ভিক মূলধন কিন্তু প্রশ্ন দেওয়া ছিল 7,20,000 টাকা, মনে আছে? ওই ছকের মধ্যে দেওয়া ছিল প্রারম্ভিক মূলধন 7,20,000, মূলধনের সুদ অতিরিক্ত মূলধন এই যে 1,20,000, এই যে এখানে বলেছে ব্যক্তিগত তহবিল থেকে 1 জুলাই তারিখে 1,20,000 টাকা অতিরিক্ত মূলধন নিয়ে এসছে, 1,20,000 টাকা এখানে লিখবো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে 1 জুলাই তারিখে বলেছে, তাহলে হাফ বছরের লিখতে হবে না? না, হাফ বছরের অতিরিক্ত মূলধন লেখা লাগবে না, অতিরিক্ত মূলধন পুরোটাই লিখতে হবে, কিন্তু সুদ ধরার সময় হাফ বছরের, যেমন ক নাম্বারে বের করে দেখিয়েছি সুদ কত টাকা হবে। এবার মূলধনের সুদ লিখবো। মূলধনের সুদ ক থেকে প্রাপ্ত, ক থেকে প্রাপ্ত। আর কি আছে খরচের মধ্যে? আর তো কিছু দেখছি না। এখন আমরা কি করব? বকেয়া ঋণের সুদ আছে। আচ্ছা, বকেয়া ঋণের সুদ সম্পর্কে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে ঋণ প্রথমে যা ছিল সেখান থেকে 40,000 টাকা পরিশোধ করেছে। তার এই 40,000 টাকা জুন 30 তারিখ পর্যন্ত ছিল, তা এই 40,000 টাকার উপরে হাফ বছরের হবে। আর মোট যে ঋণ ছিল সেখান থেকে 40,000 টাকা বিয়োগ করে বাকি যেটা থাকে তার উপরে পূর্ণ বছরের হবে। সব মিলিয়ে ঋণের সুদ হবে সম্ভবত এই 12,000 টাকা। 12,000 টাকা ঋণের সুদ হলো। এবার আমরা কি করব? আর আয় না ব্যয় নাই, এগুলি ঋণের সুদ কিন্তু ব্যয়, এই ব্যয়গুলি সব যোগ করে এখানে লিখব। এইটা থেকে এইটা বিয়োগ করে দিতে লিখব। এটার নাম হচ্ছে নিট ক্ষতি। কেন নিট ক্ষতি? মাইনাস হয়ে গেছে, এটা হচ্ছে 8,51,000, এখানে 8,91,000, তো নিচেরটা বড়, মানে কি আয়ের চেয়ে ব্যয় বড়, আয়ের চেয়ে ব্যয় বেশি হলে নিট ক্ষতি হয়। তো যেহেতু এটা চেয়ে এটা বিয়োগ করতে যে এটা মাইনাস ফিগার হয়েছে, তাই ব্র্যাকেটে মাইনাস দিয়ে রেখেছি, বোঝা যাতে সহজ হয়। নিট ক্ষতি হয়েছে, ব্যয় বেশি। এ হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর। গ নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নাম্বারে বলেছে বৈষয়িক বিবৃতি আর্থিক অবস্থার বিবরণীর মতো তৈরি করতে হবে। তো বৈষয়িক বিবরণী তৈরি করার সময় একটি বিষয় বলে রাখি, এই যে এইখানে উপরে ছক যেগুলি আছে এই তথ্যগুলো কিন্তু প্রারম্ভিক, কিন্তু আমাদের বৈষয়িক বিবরণী প্রস্তুত করতে হবে সমাপনী উদ্বৃত্ত নিয়ে, সমাপনী তথ্যসমূহ নিয়ে। আর সমাপনী তথ্যসমূহ নিয়ে যদি করতে হয় তাহলে এগুলো তো প্রারম্ভিক, এইগুলো হচ্ছে সমাপনী। এই যে 31শে ডিসেম্বর তারিখে সম্পদ ও দায় সমূহ ছিল নিম্নরূপ, এইগুলি হচ্ছে সমাপনী। কিন্তু একটা কথা আছে, কথাটা হচ্ছে এই প্রারম্ভিকের মধ্যে কিছু আইটেম আছে যেগুলি প্রারম্ভিকে থাকলে সমাপনীতেও থাকে, যেমন স্থায়ী সম্পদ, আসবাবপত্র, ইমারত মানে দালান কোঠা, আসবাবপত্র দালান কোঠা, এই দুইটা আইটেম। তারপরে এই যে ঋণ, এগুলো বছরের প্রথমে থাকলে শেষেও থাকবে। তো তাহলে আমরা সম্পদগুলো আগে লিখি। সম্পদের জন্য এখানে ছক অঙ্কন করলাম, এখানে সম্পদগুলো লিখবো, পরের পেজে দায় ও মালিকানা সত্ত্ব লিখবো। এক পেজে ধরবে না আমার, সেজন্য অর্ধেক অর্ধেক করে করবো আমি, তোমরা এক পেজে একটা ছকের মধ্যে সবগুলি করবে। এখানে উদ্দীপকের সমন্বয় সমূহ লিখে রাখলাম, এগুলো দেখে দেখে আমরা সমাধান করব। প্রথমে লিখব এই সম্পত্তি সমূহ নগদ তহবিল। নগদ তহবিল কিন্তু ছকের মধ্যে থেকে আসবে না, সমন্বয় থেকে আসবে। এই অঙ্কে খেয়াল রাখবো বিষয়টা। এই যে নগদ তহবিল 40,000 টাকা, মজুদ পণ্য আছে 1,40,000 টাকা, প্রাপ্য হিসাব আছে 2,90,000 টাকা। এগুলো দেখে লিখতেছি, কিন্তু প্রশ্নে যে ছকটা দেওয়া ছিল সেখানেও কিন্তু ওই হাতে নগদ মজুদ পণ্য আছে, ওইগুলো এখানে লেখা লাগবে না, কারণ ওইগুলি প্রারম্ভিক, প্রারম্ভিক গুলো লেখা লাগে না, সমাপনীগুলো লিখতে হয় আর্থিক অবস্থার বিবরণীতে। এরপরে আর কি আছে? ও ওই যে আসবাবপত্র আছে, আসবাবপত্রটা কিন্তু ছক থেকে আসবে,
আসবাবপত্র ছকের মধ্যে যা ছিল সেটাই আমরা এখানে লিখবো। 1,90,000 না কত যেন ছিল। তারপর ইমারত ছিল, ইমারত মানে দালান কোঠা, দালান কোঠাটাও লিখবো। আর কি আছে, এই যে ডেলিভারি ভ্যান ক্রয় করেছে, এটা সমন্বয় থেকে আসবে। ডেলিভারি ভ্যানটা তো সম্পদ, তাই না? ডেলিভারি ভ্যান এই যে 1,40,000 টাকা। আর তেমন কিছু নাই, এগুলি সব যোগ করে এখানে লিখবো। এটা হচ্ছে মোট সম্পদ। মোট সম্পদ লিখলাম। এখানে অবশ্যই নাই, বাদ দিই নাই, আসবাবপত্রের অবশ্যই থাকলে বাদ যেত, বিনিয়োগ থাকলে আবার লিখতাম, তাই না? বিনিয়োগ এই অঙ্কে নাই, সহজ। এখন আর্থিক অবস্থার বিবরণী বা বৈষয়িক বিবরণী, শুধুমাত্র সম্পদ পাশ লিখেছি, দায় ও মালিকানা সত্ত্ব পাশ আছে, ওইটা আমরা পরের স্লাইডে যাই, এখানে জায়গা হবে না। এখানে লিখবো প্রথমে দায় সমূহ প্রদেয় হিসাবে যে প্রশ্ন দেওয়া আছে, এই যে 1,20,000 টাকা। ব্যাংক জমাতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে, এই যে 25,000 টাকা। সমন্বয় দেওয়া আছে, কিন্তু সমন্বয় থেকে লিখতে হবে। আচ্ছা, এরপরে ঋণ। ঋণ আমাদের থাকবে 1,00,000 টাকা, কারণ 1,40,000 টাকা মোট ঋণ ছিল, সেখান থেকে 40,000 টাকা পরিশোধ করেছে। কিন্তু বিয়োগ করে দেখিয়ে দিলে ভালো হতো, জায়গায় সংক্ষিপ্ততার কারণে আমি দিই নাই। ঋণ লিখলাম, এবং ঋণের বকেয়া সুদ আছে 12,000 টাকা, সেটাও লিখতে হবে। আচ্ছা, এবার এই আর কি আছে, আর কিছু দেখছি না। এবার এখানে যোগ করে শেষের ঘরে লিখবো। এরপরে আমরা লিখবো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব প্রারম্ভিক মূলধন আগে লিখবো 7,20,000 টাকা, এর সাথে যোগ অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, নিট মুনাফা, এগুলো সব যোগ হবে। নিট মুনাফা তো এখানে নাই, নিট ক্ষতি আছে। তো প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, এই তিনটা যোগ করে আমি এখানে লিখলাম। এবার বিয়োগ সমূহের মধ্যে লিখবো উত্তোলন, তারপরে নিট ক্ষতি, উত্তোলনের সুদ, এগুলো সব আমরা বিয়োগ করব। উত্তোলন, উত্তোলনের সুদ, নিট ক্ষতি, এগুলো বিয়োগ হবে। তা এগুলো একসাথে লিখে আমি এখানে লিখলাম। ধাপে ধাপে বিয়োগ করলে হতো, অনেক বইতে কি করে, এটা লেখে, সেটার সাথে এটা যোগ করে, যোগ করে যা হয় নিচে লেখে, তার সাথে আবার এটা যোগ করে যা হয় তার নিচে লেখে, ওভাবে করলেও হয়। এখানে তো জায়গার সংক্ষিপ্ততার কারণে আমি সংক্ষেপে দেখিয়েছি। তিনটা যোগ করে এখানে লিখেছি, যেগুলো বিয়োগ করতে হবে সেগুলো যোগ করে এখানে লিখেছি, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো। এবার এইটা আর এটা যোগ করে যেটা হবে সেটাই হবে আমাদের এই মোট আমাদের সম্পদের সাথে মিলবে। কিন্তু এখানে কম হয়, 1,20,000 টাকা কম হয়, যেটার নাম অনিশ্চিত হিসাব নাম দিয়ে আমরা মিলিয়ে দেব। যদি দেখা যায় যে সব ঠিকঠাক থাকার পরেও অঙ্ক মিলতেছে না, কম হচ্ছে, যেদিক কম হবে সেদিকে অনিশ্চিত হিসাব বলে আমরা আপাতত হিসাবটা সম্পন্ন করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।